আসসালামু আলাইকুম। তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে গত ২ দিন ধরে টানা হামলা পাল্টা হামলা হচ্ছে। আমেরিকা ইরানের উপরে ইরানের অনেকগুলো শহরে প্রায় ৬-৭টা প্রদেশে ব্যাপক বোমা হামলা চালিয়েছে। এর প্রতিশোধ নিতে ইরানও এই অঞ্চলে আমেরিকার ঘাঁটিগুলোতে আক্রমণ করেছে। শেষ পর্যন্ত ইরান যেসব দেশে আক্রমণ করেছে তার মধ্যে সেই সুদূর জর্ডানও আছে। জর্ডানকে সুদূর বলছি এ কারণে যে ইরানের জন্য বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব এগুলো খুব সহজ টার্গেট। কিন্তু জর্ডানে আক্রমণ করার জন্য এই সবগুলো দেশ পার হয়ে সৌদি আরব পার হয়ে তারপরে সেই সুদূর ইসরায়েলের সীমান্তের কাছাকাছি পৌঁছতে হয়। সেখানেও আজকে আক্রমণ করেছে, প্রায় 10টার মতো ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে জর্ডানের একটা সামরিক ঘাঁটিতে, যেই সামরিক ঘাঁটিতে ইরানের দাবি অনুযায়ী আমেরিকার সৈন্যরা থাকে। ইরান বলছে আমেরিকা যদি তার উপরে আক্রমণ অব্যাহত রাখে সেও পাল্টা আক্রমণ অব্যাহত রাখবে। কিন্তু এখানে মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলো, উপসাগরীয় আরব দেশগুলোর যে সংস্থা জিসিসি, তারা একটা বিবৃতি দিয়েছে এবং সেই বিবৃতিতে তারা বলেছে, যৌথ বিবৃতি, সব দেশগুলো এক হয়ে বলছে যে সর্বশেষ এই যে দুদিনের যে ঘটনাগুলো ঘটলো এই ঘটনার জন্য ইরান দায়ী। কারণ ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ যেতে বাধা দিয়েছে। ইরান এই বাধা দেওয়ার মাধ্যমে আমেরিকার সাথে যে একটা যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল সেই চুক্তি ভঙ্গ করেছে এবং পরবর্তীতে আমেরিকা যে পাল্টা আক্রমণ করেছে সেটারই উস্কানি দিয়েছে। সুতরাং এখানে পুরোপুরি দায়ী হচ্ছে ইরান তাদের কথা অনুযায়ী। আর তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে ডাক দিয়েছে যে ইরানকে থামাও, ইরানকে বোঝাও, ইরানকে এটা মানতে বাধ্য করো যে হরমুজ প্রণালী সে যেন কোনোভাবেই বন্ধ করে না। আমেরিকার কাছেও এই আরব দেশগুলোর একই দাবি যে তুমি যেইভাবেই চুক্তি করো না কেন ইরানের সাথে, সেই চুক্তির একটা প্রধান শর্ত থাকতে হবে যে হরমুজ প্রণালীকে কোনোভাবেই যেন ইরান বন্ধ করতে না পারে বা পুরোপুরি ইরানের কর্তৃত্ব বা ক্ষমতা সেখানে না খাটাতে পারে। এই ঘটনার উপরে ভিত্তি করে যদি আমরা আমাদের আলোচনাটাকে সামনে আগাই তাহলে দেখা যাবে যে ইরানের উপরে যে আক্রমণগুলো গত 2 দিন ধরে আমেরিকা করেছে সেই আক্রমণ আমেরিকা একাই শুধু সিদ্ধান্ত নিয়ে করে নাই, বরং এই অঞ্চলে আমেরিকার মিত্র রাষ্ট্রগুলোর সাথেও সে অবশ্যই যোগ সাজস করে আলোচনা করে আক্রমণগুলো করেছে। আবার ইরান যে পাল্টা আক্রমণগুলো করেছে তার সেই পাল্টা আক্রমণটাও কিন্তু ব্যালেন্সড, অর্থাৎ আমেরিকা যে পরিমাণে আক্রমণ করেছে ইরানও আমেরিকার ঘাঁটিগুলোতে সেই পরিমাণ আক্রমণ করেছে, সেটার কাছাকাছি পরিমাণ আক্রমণ করেছে। এই পুরো যুদ্ধটা, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, এই পুরো যুদ্ধটার পেছনে মূল একেবারে যে মানে কি বলে নায়ক বা মূল যে খলনায়ক সেটা ইসরায়েল হওয়ার পরেও বর্তমানে লেবাননে এবং ফিলিস্তিনে গাজা ভূখণ্ডে প্রচুর পরিমাণে মানুষ হত্যা কন্টিনিউ করলেও ইসরায়েলের বিরুদ্ধে ইরান এই যে লেটেস্ট যে আক্রমণগুলো হলো গত 2 দিনে কোনো একটা গুলি ছড়ে নাই। কারণ হচ্ছে ইরানের উপরে তো আর ইসরায়েল আক্রমণ করে নাই, ইরানের উপরে আক্রমণ করেছে আমেরিকা। সুতরাং আমেরিকার মুসলিম দেশগুলোতে যে ঘাঁটি আছে সেগুলোতে ইরান আক্রমণ করেছে। ধরুন জর্ডানে আক্রমণ করেছে, বাহরাইনে, কাতারে। কিন্তু জর্ডানের পাশে সীমান্তবর্তী যে দেশ সেটা হচ্ছে ইসরায়েল। ইরান থেকে জর্ডানের দূরত্ব হচ্ছে প্রায় কয়েকশো কিলোমিটার। সেই জর্ডানের সামরিক ঘাঁটিতে আক্রমণ করেছে, কিন্তু সীমানা পার হয়ে ইসরায়েল আক্রমণ করেনি। কারণ কি? কারণ হচ্ছে ইসরায়েল ইরানে আক্রমণ করে না। অর্থাৎ এই যে রুলস অফ এনগেজমেন্ট, যেটা আন্তর্জাতিক নিয়ম, যে আমার উপরে যে আক্রমণ করবে আমি তাকেই আক্রমণ করব, সেটা এখন চলছে। এখন এই যে আক্রমণ পাল্টা আক্রমণে গিয়ে তাদের
যুদ্ধবিরতি শেষ হয়েছে। এই যুদ্ধবিরতি শেষ হওয়াটা আসলে কোন লেভেল পর্যন্ত যেতে পারে, তারা কত দূর পর্যন্ত, কত কি বলে, আর কত খারাপ করতে পারে এই যুদ্ধ পরিস্থিতিকে, এটাই হচ্ছে আজকের মূল প্রশ্ন আমাদের। সেখানে যাওয়ার আগে জাস্ট এই গত 2 দিনে 8 তারিখ এবং 9 তারিখে কি কি হয়েছে। আমেরিকা এবং ইরানের মধ্যে ভয়াবহ বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম বলেছে, সেন্টকম হচ্ছে আমেরিকার এই মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতে তার যে ঘাঁটি আছে এবং সেখানে যে সামরিক শক্তি আছে সেটার কন্ট্রোল করার যে মেকানিজম বা কন্ট্রোল করার যে হেডকোয়ার্টার, সেটা হচ্ছে সেন্টকম। সেন্টকম বলছে যে ইরানের উপকূলীয় অঞ্চল সহ দেশের বিভিন্ন প্রান্তে প্রায় 90টি সামরিক এবং কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে আমেরিকা। আক্রমণ যে সমস্ত জায়গায় চালিয়েছে তার মধ্যে রাজধানী তেহরান আছে, দক্ষিণ অঞ্চলীয় বন্দর শহর বন্দর আব্বাসে অনেক বেশি আক্রমণ হয়েছে। বুশেহেরে একটা পারমাণবিক স্থাপনার কাছাকাছি বা পারমাণবিক স্থাপনার যে এরিয়া, সেই মূল এরিয়ার বাইরে যে তার কিছু এরিয়া আছে সেগুলোতে আক্রমণ হয়েছে। বন্দর আব্বাসে মাছ ধরার জাহাজগুলো যেই জায়গাতে ভিড়ে, সেই জেটি বা ঘাঁটি, সেখানে আক্রমণ হয়েছে। এর বাইরে সিরিকে আক্রমণ হয়েছে, সিরিক, হরমুজগানের সিরিকে আক্রমণ হয়েছে, চাবাহারে আক্রমণ করেছে, কোনরাকে আক্রমণ করেছে, জাস্ক বন্দরে আক্রমণ করেছে এবং আবু মুসা দ্বীপ, যেটা সংযুক্ত আরব আমিরাত এবং ইরানের মধ্যে এই দ্বীপটা নিয়ে বিরোধ আছে, মতবিরোধ আছে, সেই দ্বীপে আক্রমণ করেছে। এছাড়াও উত্তর পূর্বাঞ্চলীয় গুলিস্তান শহর, যেটা গুলিস্তান এলাকা, এই গুলিস্তানের আক্কালা এলাকায় এবং মাশহাদের মধ্যে, গুলিস্তানের আক্কালা এলাকা থেকে মাশহাদে যাওয়ার যে মেইন রাস্তা, সেই রাস্তার উপরে বড় দুটো ব্রিজে আক্রমণ করেছে। আবার একই সাথে ইরান থেকে চীন আর রাশিয়ায় যাওয়ার যে মেইন রেল লাইন, সেই রেল লাইনে আক্রমণ করেছে আমেরিকা। সেই রেল লাইন অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। পাল্টা আক্রমণ হিসাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড বলছে যে তারা কুয়েত, বাহরাইন, কাতার এবং জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। এর মধ্যে কুয়েতের আরিফজান এবং আলী আল সালেম ঘাঁটি, যেটা আমেরিকা ব্যবহার করে, সেখানে আক্রমণ হয়েছে। বাহরাইনের মার্কিনীদের যে পঞ্চম নৌবহরের প্রধান কার্যালয় বাহরাইনের, যেখানে সেই কার্যালয় অর্থাৎ জুফায়ার এবং শেখ ইসা ঘাঁটিকে লক্ষ্য করে আক্রমণ করেছে ইরান। পাশাপাশি জর্ডানের আজরাক সামরিক ঘাঁটিতেও ইরান 10টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই যে পাল্টা আক্রমণ হয়েছে, এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন? ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 2 দিনের মার্কিন হামলায় কমপক্ষে 14 জন নিহত হয়েছে এবং 78 জন আহত হয়েছে। নিহতদের 8 জন বুধবারে মারা গেছে এবং এদের মধ্যে অনেকে আছেন বিমান বাহিনীর সদস্য এবং সেনাবাহিনীর সদস্য। কমপক্ষে 3 জন আইআরজিসির সদস্য, ইরানের বিপ্লবী গার্ডের সদস্য নিহত হয়েছে আজকে। কমপক্ষে 8 জন সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছে গতকালকে। এছাড়াও সামরিক লোকজন অনেক মারা গেছেন এবং অনেকেই আহত হয়েছেন। আহজাব শহরে 3 জন বেসামরিক নাগরিক এবং ইরান শহর বিমানবন্দরে 1 জন ফায়ার ফাইটার মারা গেছেন। অবকাঠামোগতভাবে বুশেহরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সীমানা প্রাচীর আক্রান্ত হয়েছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সীমানা প্রাচীর আক্রান্ত হয়েছে। চোগহাদাক সামরিক ঘাঁটিতে আক্রমণ হয়েছে। সিরিক এবং বেনুত বন্দরে মাছ ধরার ঘাঁটি, যেখানে আক্রমণের মাধ্যমে বহু মাছ ধরার নৌকা এবং ট্রলার পুড়িয়ে দেওয়া হয়েছে। তেহরান মাশহাদ রুটের রেল লাইন এবং কিছু বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন সংরক্ষণাগার ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও চাবাহার শহর সাময়িকভাবে বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
ওদিকে ইরানের আক্রমণে কুয়েত এবং বাহরাইনের যেই সমস্ত মার্কিন ঘাঁটিতে আক্রমণ করা হয়েছে, কুয়েত এবং বাহরাইন তাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় মিনিটে মিনিটে যে বিবৃতিগুলো দিচ্ছে তাতে তারা বলছে যে তাদের ইরান থেকে নিক্ষিপ্ত ড্রোনগুলোকে তারা নিজস্ব বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আকাশেই ধ্বংস করে দিয়েছে। কুয়েতের বক্তব্য অনুযায়ী ইরানের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একজন আহত হয়েছে। জর্ডানও বলছে যে তাদের আকাশ সীমায় প্রবেশ করা 8টি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, বাকি 2টি ক্ষেপণাস্ত্র এমন জায়গায় পড়েছে যাতে তাদের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বাহরাইন, কুয়েত, জর্ডান এবং কাতার এরা বিভিন্ন সময়ে তাদের দেশের নাগরিকদেরকে আক্রমণ হতে পারে বলে সতর্ক করছে এবং থেমে থেমে সাইরেন বেজে উঠছে। মার্কিন ঘাঁটির ভেতরের সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পর্যন্ত কোনো নির্দিষ্ট তথ্য থেকে জানা যায়নি এবং এখানে আসলেই ইরানের আক্রমণটা কেমন হয়েছে, কেউ আহত বা নিহত হয়েছে কিনা সেই তথ্য বাইরে থেকে এখনো পর্যন্ত পাওয়া কঠিন। সর্বশেষ দুই পক্ষ কে কাকে কি ধরনের হুমকি দিচ্ছে এবং সেই হুমকির আর পাল্টা হুমকি ভবিষ্যতে আমাদেরকে কোন দিকে নিয়ে যাবে সেটা একটু দেখে আসি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদিও বলেছেন যে ইরানের উপরে যে আক্রমণ তারা করছে সেটা মূলত ওই জাহাজগুলোতে ইরান যে বোমা বর্ষণ করেছে সেটার প্রতিশোধ। ঘটনাটা কোন জায়গা থেকে শুরু হয়েছিল? ঘটনাটা মূলত শুরু হয়েছিল 2 দিন আগে। ইরান 3টা বাণিজ্যিক জাহাজে আক্রমণ করে, যেই 3টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় ইরানের নির্ধারিত রুট দিয়ে যায়নি, বরং সে ওমানের উপকূল দিয়ে যাচ্ছিল। ইরান সেই বাণিজ্যিক জাহাজগুলোতে আক্রমণের পর আমেরিকা এবং এই মধ্যপ্রাচ্যের দেশগুলো একত্রে বসে আলোচনা করে এবং সিদ্ধান্ত নেয় যে ইরান যেভাবে এখন এই জাহাজে আক্রমণ করেছে, আমরা যদি এটার কোনো প্রতিশোধ না নিই তাহলে আমরা হরমুজ প্রণালী উন্মুক্ত বলতে যেটা বুঝিয়েছি, যেটা সারা বিশ্বকে বলেছি, যেটা এই কোম্পানিগুলোকে বলেছি, তারা কিন্তু এই কথা বিশ্বাস করবে না, তাদেরকে আমরা নিরাপত্তা দিতে পারছি না। সুতরাং কি দরকার? সুতরাং এখানে একটা বড় ধরনের আক্রমণ দরকার। ট্রাম্প তুরস্কে ন্যাটোর শীর্ষ সম্মেলনে যোগ দিতে আসার আগেই তার দেশের সামরিক বাহিনীকে বলে এসেছে যে তুমি আক্রমণ শুরু করো, এবং আক্রমণ করেছে। তবে ট্রাম্পের কথা ছিল যে ইরান যদি খুব দ্রুত চুক্তি না করে, ইরান যদি খুব বেশি সময় ক্ষেপণ করে, ইরান যেভাবে এখন কথাবার্তা বলছে তাতে সে চুক্তির দিকে আগাচ্ছে না, এরকম অবস্থা হলে এমন আক্রমণ তার উপরে করব যেটা এর চেয়েও ভয়াবহ পরিণতি নিয়ে আসবে ইরানের জন্য। এখন গত 17ই জুন আমেরিকার প্রেসিডেন্ট এবং ইরানের প্রেসিডেন্ট যে 14 পয়েন্টের একটা চুক্তি স্বাক্ষর করেছিল, সেই চুক্তিতে ইরানকে সম্পূর্ণ পরমাণু মুক্তি করার যে কথা সেটা কিন্তু ছিল না। অর্থাৎ ইরানের পরমাণু প্রকল্প ছাড়া বাকি মোটামুটি সবকিছুই সেই চুক্তিতে ছিল, এবং সেই চুক্তি করার পরে ট্রাম্প যেভাবে সেটাকে নিজের পক্ষে নিজের একটা বিজয় হিসাবে দেখিয়েছিল, সেটা মার্কিন জনগণ বিজয় হিসাবে নেয় নাই, বরং সেটাকে ট্রাম্পের একটা বড় পরাজয় হিসাবেই নিয়েছিল। আর এই মার্কিন গণমত, মার্কিন জনমত, আন্তর্জাতিক গণমাধ্যম, আন্তর্জাতিক জনমত সব যখন ট্রাম্পের বিপক্ষে বা আমেরিকার বিপক্ষে মন্তব্য করছে, ঠিক সেই সময় আমেরিকার কথা হচ্ছে যে আমি এখান থেকে কিভাবে নতুন করে ইরানের উপরে প্রেসার ক্রিয়েট করতে পারি। আর ইরানের পক্ষে যখন এই জনমত, গণমত, আন্তর্জাতিক মতামত সব আসছে, ইরানের কথা হচ্ছে আমি এই জায়গাতে আমেরিকার কাছ থেকে আরো বেশি কি খসিয়ে নিতে পারি, আমেরিকাকে আরো বেশি কিভাবে চাপ সৃষ্টি করতে পারি। এখন এই আমেরিকা যেরকম হুমকি দিয়েছে, ইরানও সেরকম পাল্টা হুমকি দিয়েছে যে আমাদের উপরে যদি আসো, যদি খেলা করতে চাও আসো, খেলা হবে, একটা সৈন্য ফেরত যাবে না। ইতিমধ্যে এই অঞ্চলে থাকা, বিশেষ করে ইউরোপে থাকা আমেরিকার বিভিন্ন বিমান, ট্যাঙ্কার, এই ধরনের যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ, এগুলো আবার নতুন করে ইরানের দিকে তারা নিয়ে আসা শুরু করেছে। এখন
মার্কিন প্রেসিডেন্ট বলছেন যে এইটা খুব বেশি দিন থাকবে না, কারণ হচ্ছে তার কথা অনুযায়ী যে ইরান যুদ্ধের কথাটা, ইরান যুদ্ধবিরতির শর্তটা মানে নাই, সেজন্য তাকে একটু লাইনে আনার জন্য সাইজ করছি, এটা আবার ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ট্রাম্পের কথা, যদিও ট্রাম্পের কথার কোনো ভ্যালু নেই, কারণ সে সকালে একটা বলে, বিকেলে আরেকটা বলে, সন্ধ্যায় আরেকটা বলে, আবার রাতে ঘুমাইতে গেলে আরেকটা বলে, ঘুম থেকে উঠলে আরেকটা বলে। কিছুদিন আগে না, গতকালকে সে তুরস্কের রাজধানীতে বসে একই ছাদের তলে ট্রাম্প এবং হচ্ছে স্পেনের প্রধানমন্ত্রী একই ছাদের তলে বসা, সারা বিশ্ব তাদেরকে ফলো করতেছে। ন্যাটো শীর্ষ সম্মেলনে 3000 সাংবাদিক বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসছে তাদের এই সম্মেলন ফলো করতে। তাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কানাঘুষা, প্রত্যেকটা মানে ফিসফিস করে বলা কথা হচ্ছে সাংবাদিকরা রেকর্ড করার জন্য হন্যে হয়ে দৌড়েছে। সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন যে আমি স্পেনের সাথে সব বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করলাম। স্পেন হচ্ছে সবচেয়ে খারাপ রাষ্ট্র। স্পেন হচ্ছে কি বলে চীনের চেয়েও এবং রাশিয়ার চেয়েও বড় শত্রু আমেরিকার। সুতরাং স্পেনের সাথে কোনো সম্পর্ক রাখার দরকার নাই, স্পেনের সাথে সব বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করে দিলাম। সরাসরি ঘোষণা দিয়ে বিমানে উঠেছে। বিমান গিয়ে আমেরিকায় নামার আগে সে বলেছে যে স্পেনের সাথে কোনো সমস্যা নাই, স্পেনের সাথে আমাদের সম্পর্ক ভালো, স্পেনের উপর আমি যেটা বলেছিলাম আমি সেখান থেকে মোটামুটি ভালো পরিমাণে থ্রেড দিয়ে একটা টাকা পয়সা পেয়েছি, এখন আর আমার কোনো সমস্যা নেই। তো এই লোকের কোন কথাকে আপনি বিশ্বাস করবেন, তাই না? ওকে, তাহলে আমরা কি দেখব এখন এখানে কি দেখব? এখানে গত 2 দিন যে আক্রমণ হয়েছে সেই আক্রমণে এটা বাস্তব যে ক্ষয়ক্ষতির পরিমাণ আমেরিকার চেয়ে ইরানের বেশি হচ্ছে। আবার ইরান এই পাল্টা আক্রমণ করার ক্ষেত্রে বেছে বেছে তার কৌশল নিয়ে আক্রমণগুলো করছে। বিষয়টা এরকম না যে শুধুমাত্র হ্যাঁ চোখ বন্ধ করে আমি আমেরিকার ঘাঁটিতেই করেছি বা আমেরিকার শুধুমাত্র ক্ষতি করার জন্য করেছি, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে ইরান এখানে তার দীর্ঘমেয়াদে বহু পরিকল্পনার অংশ হিসেবে এই পাল্টা হামলাগুলোর জন্য জায়গা এবং দেশ এবং স্থান নির্ধারণ করছে। যেমন ধরুন গত 2 দিনে সে কাতার, কুয়েত এবং জর্ডান, বাহরাইন এই 4টা দেশে আক্রমণ করেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতে কোনো আক্রমণ হয় নাই। এখন অনেকেরই প্রশ্ন, সংযুক্ত আরব আমিরাতে কেন আক্রমণ হলো না? সংযুক্ত আরব আমিরাত তো এখনো পর্যন্ত হচ্ছে আমেরিকার এবং ইসরায়েলের, বিশেষ করে ইসরায়েলের সবচাইতে লৌহ স্থির বন্ধু, যে সবকিছু দিচ্ছে ইসরায়েলকে, সেখানে কেন আক্রমণ হচ্ছে না? এই প্রশ্ন অনেকেরই, এই প্রশ্ন থাকবে, এই প্রশ্ন উত্তর খোঁজার চেষ্টা করবে হয়তো অনেকেই। কিন্তু এখানে মূলত দেখতে হবে ইরানও যেমন হচ্ছে আপনার মতো আমার মতো আবেগ নিয়ে হচ্ছে সে খেলে না, আবেগ নিয়ে মানে আবেগ নিয়ে সে সিদ্ধান্ত নেয় না। সে সিদ্ধান্ত নেয় তার কৌশলের অংশ হিসেবে। এই যে আরব দেশগুলোতে ইরান আক্রমণ করেছে, এটা কি আপনার কাছে মনে হয় যে শুধুমাত্র আমেরিকার ক্ষয়ক্ষতি করার জন্য আর ইসরায়েলের ক্ষয়ক্ষতি করার জন্য ইরান আরব দেশগুলোতে আক্রমণ করেছে? অবশ্যই না। ইরান এই আরব দেশগুলোকে বিভিন্ন ধরনের বার্তা দিচ্ছে। 1 নম্বর বার্তা হচ্ছে তোমার পিছনে আমেরিকা থাকুক আর যাই থাকুক, তুমি আমাকে যদি কোনো ধরনের হচ্ছে তেরামি করতে আসো, তোমাকে আমি সাইজ করতে পারি। এটা আমেরিকার চেয়েও বড় বার্তা দিচ্ছে আরব দেশগুলোকে। তুমি ছোট ছোট যে দেশ আছো, এই সমস্ত দেশে আমার প্রক্সি সংগঠন যখন থাকবে, যখন মাথাচাড়া দিয়ে উঠবে, যদি তুমি কোনো কিছু করতে চাও, দেখো আমার মিসাইলের টার্গেট তোমার উপরে পড়বে, তখন আমেরিকাও তোমাকে থামাইতে, তোমাকে বাঁচাতে আসবে না। তুমি আমার উপরে যদি কোনো ক্ষতি করতে চাও, আমি তোমার অর্থনীতিকে একেবারে মাটির সাথে মিশিয়ে দেব। এগুলো ইরানের থ্রেট আরব দেশগুলোতে, এটা আরব দেশগুলোও জানে। আপনি আমি হয়তো ভাবতেছি যে ঠিক আছে মুসলিম দেশ, ইরান মুসলিম দেশ, আরব দেশ মুসলিম দেশ, এদের মধ্যে কোনো ঝামেলা না হোক, ঠিক আছে আমেরিকাকে ইরান মারতেছে মারুক, আবার আমেরিকা যেহেতু আইসা মারতেছে আরব দেশগুলোর কিছু করার নাই, ঠিক আছে। এতটা সহজ না তো। যদি প্রশ্ন আসে যে হ্যাঁ এই যুদ্ধে আমরা কার পক্ষ নেব, ইরানের অনেক দোষ আছে, তারপর আমি কার পক্ষ নেব, আমেরিকার পক্ষ নেব না ইরানের পক্ষ নেব? ঠিক আছে, ইরানকে মারুক, ইরান তো অনেক কিছু করেছে। কিন্তু এখানে আমি মনে করি যে অন্তত যত যাই হোক, মুসলিম ভাই হিসেবে যে হচ্ছে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তার পক্ষে আপনার দাঁড়াতে হবে। অন্তত ওর চেয়ে তো তার পক্ষে, তার পাশে দাঁড়ানো আপনার দায়িত্ব। হ্যাঁ, ভাইয়ের দোষ থাকতে পারে, দোষ নিয়ে কথা বলা যেতে পারে, তাকে দোষ শুধরানোর চেষ্টা করতে পারে, তার সাথে লড়াইও হতে পারে, কিন্তু যখন সে আক্রান্ত হবে তখন ওর বিরুদ্ধে গিয়ে এর পাশে আপনার দাঁড়ানো দায়িত্ব।
এখন এর বাইরে যে জিনিসগুলো আছে, যেমন এই যুদ্ধ আবার নতুন করে বড় ধরনের যুদ্ধে যেতে পারে কিনা, বড় ধরনের যুদ্ধে যাওয়ার সুযোগ নাই আমেরিকার। এই যুদ্ধটাকে বড় ধরনের যুদ্ধে নেয়ার সুযোগ নাই আমেরিকার। কিন্তু এরকম একটা যুদ্ধ বাধুক, এটা নিয়ে আমাদের ওই বরিশালে ছিল, আমরা ছোটবেলাটা করতাম যে দুইজন যদি হচ্ছে আমাদের বন্ধুদের মধ্যে বা আমাদের যে ওই যে খেলার সাথীদের মধ্যে যে দুজন যদি হচ্ছে একটু ঝগড়া শুরু করতো, আমরা হচ্ছে এরকম নখ ঠোকরাতাম আর কি। এটা হচ্ছে আমাদের বরিশালে বলে যে এটা করলে হচ্ছে ওদের আরো বাজুক আরো বাজুক আরো বাজুক, এটাই তো দরকার। এটা আর কি আমাদের ছোটবেলার হয়তো মানে মজা, অথবা এটাকে কুসংস্কার বলতে পারেন। তো এখন ইসরায়েল হচ্ছে এরকম নখ ঠেকাচ্ছে যে এদের মধ্যে আরো বাজুক। ইসরায়েল প্রধানমন্ত্রী এতদিন পর্যন্ত কিন্তু মোটামুটি তুরস্ক নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে মোটামুটি সে নিজের দেশের মধ্যে বিভিন্ন চাপে ছিল। যেই আক্রমণটা হয়েছে এখন সবকিছু বাদ দিয়ে সে হচ্ছে ঝাঁপাইয়ে পড়ছে। এইটাই তো দরকার, ইরানকে ছাড়া যাবে না, ইরানকে ছাড়া যাবে না। তার কথা হচ্ছে ইরানকে কোনোভাবেই ছাড়া যাবে না, এটা হচ্ছে তার কথা। তারপরে কি, তারপরে হচ্ছে ইরানের এই যে কি বলে এটাকে, ইরানের পরমাণু অস্ত্র কোনোভাবেই ইরানকে হতে দেওয়া যাবে না, ইরানের মিসাইল প্রোগ্রামকে শেষ করে দিতে হবে। হ্যাঁ, সবাই তার জন্য থ্রেট, ইরানের অস্ত্র হইলে তার জন্য থ্রেট, আমেরিকা ইসরায়েলে কি বলে মিশরে অস্ত্র হইলে তার জন্য থ্রেট, তুরস্কের অস্ত্র হলে তার জন্য থ্রেট, হামাসের যে কাছে অস্ত্র গেলে তার জন্য থ্রেট। তার হাতে মরণ বিধ্বংসী অস্ত্র আছে, সে লক্ষ লক্ষ মানুষ মারতেছে, সে প্রত্যেক দিন মানুষ মারতেছে, সে এত নৃশংসভাবে মানুষ মারতেছে, এটা দুনিয়ার কোথাও নাই। মানে আপনি চিন্তা করেন যে আপনি একজন ফিলিস্তিনি, আপনাকে আপনার ঘর থেকে রাত্র ৩টার সময় এসে ধরে নিয়ে গেল, আপনি ঘুমায় আছেন, ধরে নিয়ে গেল, আপনার বাচ্চাদেরকে সেখানে বসে হচ্ছে লাথি দেওয়া, থাপ্পড় দেওয়া, মারা, পিটানো, আপনার স্ত্রীর কি বলে যত ধরনের অপমান আছে সবকিছু করে ওই ঘুমের মধ্যে থেকে। আর এটা এরকম না যে হচ্ছে এসে আপনার দরজা বলতে চাই আমরা পুলিশ আসছি দরজা খোলো, এরকম কোনো কিছু না। আসছে ধুমধাম করে দরজা ভেঙে টেঙে বুলডোজার টুলডোজার নিয়ে গেল। আপনি ইসরায়েলের পুলিশ স্টেশনে যাচ্ছেন, এই আমার অমুককে তো নিয়ে আসছে, তার বিরুদ্ধে কোনো কেস তো এখনো পর্যন্ত হয় নাই, তার বিরুদ্ধে কেস হইলে আমরা হচ্ছে উকিল ধরবো, মা কোর্টে যাব, বলতে পরে 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 তারে আমরা নিয়েই আসিনি, এরকম কিছু। 3 দিন পরে মনে করেন 3 দিন তারে নিয়ে সেই রকম পিটাইলো, গরম পানি ঠান্ডা পানি পিটানো, লোহা দিয়া, হ্যাঁ, গায়ে লোহা ঢুকানো, বিভিন্ন ভাবে অত্যাচারের যত প্রকার আছে করার পরে তাকে আবার হচ্ছে গাড়িতে করে নিয়ে আসলো। গাড়িতে করে কিরকম, গাড়ির যে সামনের গ্লাস, সেই গ্লাসের যে সামনের অংশ ওইখানে বসাইয়া তাকে বাঁধলো, বাইধা হাত পা বাইধা তারপরে হচ্ছে গাড়ি চালাই নিয়ে আসলো, নিয়ে আইসা তার বাসার সামনে গাড়ি থামালো, থামানোর পরে বুলডোজার দিয়ে তার সামনে বসে তার বাসা ভাঙলো, তার বাসা গুড়াইয়া দিল, তার বাসায় যত জিনিসপত্র ছিল হয়তো দেখা গেছে তার ছেলে মেয়েরা বউ স্ত্রী অমুক সমুক যে অন্তত আমার এই জিনিসপত্রগুলোকে আমি নিয়ে যাই, তাদেরকে ওইখানে বসে পিটাইলো এবং জিনিসপত্র ওটার মধ্যে ধ্বংস করে দিল। নির্যাতনের লেভেলটা কত, নির্যাতনের লেভেলটা কত। এরপরে যদি সে হচ্ছে আপনাকে লেসন দেওয়া শুরু করে, সে লেসন দিবে আপনাকে ডেমোক্রেসি লেসন, সে লেসন দিবে আপনাকে হচ্ছে কি বাক স্বাধীনতার লেসন, সে দিবে আপনাকে হচ্ছে সংবাদপত্রের স্বাধীনতার লেসন, আরো কত ধরনের লেসন দিবে। এবং সেই লেসনগুলো আবার মুখস্থ করে আমরা কি করব, ওই ইসের মতো ওটাকে বলে হচ্ছে তোতা পাখির মতো হচ্ছে সেটা মুখস্থ করে আবার আমরা বলবো, বলি তো, এটাই তো করি, তাই না? যাই হোক, ওইদিকে নাই গেলাম। কথাটা ভালো লাগছে, ট্রাম্পের কথা ঠিক নাই, ওকে অন্ডকোষ থেরাপি দেওয়া যায় কিনা, দিলে সুস্থ হবে কিনা জানাবেন। বাংলাদেশে তো এগুলো দেওয়ার মতো লোকজন আছে, তাদেরকে আমেরিকায় পাঠাই দেওয়া দরকার। অবশ্য তুরস্কেও পাঠানো যেত, যদি মনে করেন যে তুরস্কে আসলো, সে এসে একটু এরদোয়ানের সাথে একটু খাতির টাতির করে এরদোয়ানের প্রাসাদের মধ্যে সে ঢুকে রইলো, হ্যাঁ, তারপরে ধরেন এই যে ন্যাটো সম্মেলন হচ্ছে, এই সম্মেলনের যারা চেয়ারে, সবার জন্য তো চেয়ার নির্দিষ্ট যে ট্রাম্প কোন চেয়ারে বসবে, তা অন্যরা কোন চেয়ারে বসবে, তাকে ট্রাম্পের চেয়ারের নিচে লুকায় রাখা হইলো, তারপরে সে ট্রাম্পের
ওই বাংলাদেশের পত্রিকায় পড়েছিলাম যে হচ্ছে সংবেদনশীল অংশ ধরে চাপ দেওয়া। হ্যাঁ, তখন মনে করেন যে হচ্ছে এটা হইতে পারে। আমরা আসলে অনেক কিছুতেই ব্যাপক পরিমাণে হচ্ছে পারঙ্গম। আমরা পারি না, মানে এমন ক্রিয়েটিভ জিনিস আমরা করতে পারি যেটা ইসরায়েলও পারে না, এরকম একটা পরিস্থিতি আর কি আমাদের। তো যাই হোক, তুরস্ক আর বাংলাদেশের কথা যেহেতু আসলো, সেহেতু দেখলাম বাংলাদেশের পত্রপত্রিকায় যে বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে একটা চুক্তি হয়েছে এবং বাংলাদেশে ড্রোন ফ্যাক্টরি করা হবে। তুরস্ক এবং বাংলাদেশের যৌথ বিনিয়োগে একটা ড্রোন ফ্যাক্টরি করা হবে। তুরস্কের কোন কোম্পানি থেকে করা হবে এটা হয়তো এখনো পর্যন্ত জানি না, তবে হতে পারে এটা যে তুরস্কের সরকারের কাছাকাছি ঘেঁষা যেই সমস্ত বিখ্যাত ড্রোন ফ্যাক্টরি কোম্পানি আছে, বাইকার হতে পারে বা অন্য কেউ হতে পারে, এরকম ড্রোন বানানোর জন্য বাংলাদেশ এবং তুরস্ক একত্রে কাজ করছে। শুধু ড্রোন বানানো না, তুরস্কের সাথে বাংলাদেশের আরো বিভিন্ন ধরনের সম্পর্ক উন্নয়ন হচ্ছে, বিনিয়োগ বাড়ছে বিভিন্ন দেশে, বাংলাদেশ থেকে তুরস্কে বিনিয়োগ আসা, তুরস্ক থেকে বাংলাদেশে বিনিয়োগ আসা, ব্যবসা করা, বিভিন্ন সেক্টরে বিনিয়োগ, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক সম্পর্ক, এগুলো বাড়ছে এবং আস্তে আস্তে আরো বাড়বে। তবে এই কাজগুলো করতে গিয়ে অবশ্যই দুই পক্ষের ভালো করে চিন্তা ভাবনা করে, হিসাব করে, আবেগ তাড়িত না হয়ে আবেগের ঊর্ধ্বে উঠে কাজ করা দরকার। সেটা যেমন রাষ্ট্র পর্যায়ের করা দরকার, তেমন ব্যক্তি পর্যায়ের করা দরকার। রাষ্ট্র পর্যায়ে এই কাজগুলো করতে যেমন রাষ্ট্র পর্যায়ের বিভিন্ন ধরনের হচ্ছে পরামর্শক থাকে, ব্যক্তি পর্যায়ে এই কাজগুলো করতেও আপনাদের পরামর্শ নেওয়া দরকার। সেই পরামর্শ নেওয়ার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নভেম্বরে কি আরো বড় যুদ্ধ লাগবে কি মনে করেন? নভেম্বরে আরো বড় যুদ্ধ লাগার সম্ভাবনা কম, কারণ হচ্ছে ট্রাম্প দেখেছে যে এই যুদ্ধ তাকে ভোট আনাচ্ছে না, যুদ্ধ তাকে টাকা নিয়ে আসতেছে, টাকা দিচ্ছে, মানে সে তার এই যুদ্ধের কারণে ব্যাপক পরিমাণে লাভ হচ্ছে। সে তুরস্কে এসেও বলছে যে আমি লাভ করেছি, এটা নিয়ে প্রশ্ন করার তো কিছু না, সবাই তো ব্যবসা করে, যে ব্যবসা করবে সেই লাভ করতে চাইবে। ব্যবসা তো আর ব্যবসায়ী তো আর ক্ষতি করতে চাইবে না, ব্যবসায়ী যদি নিজের ক্ষতি করতে চায় সে তো কোনো ধরনের ব্যবসায়ী না। সুতরাং সেই ধরনের ব্যবসা তো আমি করবো না, অন্তত আর কেউ করলে করতে পারে। আমার ব্যবসার ডক্ট্রিনে, আমার ব্যবসার ডিকশনারিতে ওইরকম জিনিস নাই যে আমি হচ্ছে জেনে শুনে তারপর হচ্ছে ক্ষতি করবো। আমি চেষ্টা করবো আমার সবকিছু দিয়ে ব্যবসা লাভ করার জন্য, সে সেটা করছে, এই যুদ্ধটাকেও সে ব্যবসায় লাভ করার জন্য নিছে। সুতরাং সে অর্থনৈতিকভাবে লাভবান হবে, কিন্তু নভেম্বরে যুদ্ধ চালিয়ে নিলে তার ভোটের দিক থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি। হয়তো এরকম হতে পারে যে ট্রাম্প ভাবলো যে আচ্ছা ঠিক আছে, আমি তো আর এমনিতেও হচ্ছে ভোট পাবো না তেমন একটা, 2 বছর আছে, এই 2 বছরে এবার যদি আমি একটু সিনেটে এবং কংগ্রেসে যদি 2-4-5টা সিট একটু কমে টমে যায়, তারপর 2 বছর যে কোনো ভাবে হোক আমি মোটামুটি হচ্ছে কয়েক বিলিয়ন ডলার কামাই করে যদি যেতে পারি, সেটা আমার জন্য আরো ভালো। ভোট দিয়ে আর করবো কি, আমি নির্বাচনী না হয় নাই দাঁড়াইলাম, এটা হতে পারে। তা একজনে বলেছিল যে ট্রাম্প ক্ষমতায় তো আসছেই তো হচ্ছে এই টাকা কামাই করার জন্য, সে তো আমেরিকার চালানোর জন্য আসে না, সুতরাং সে তো টাকা কামাই করছে, তার কাজ তো সে ঠিকই করে নিচ্ছে। এক দর্শক বলছেন ইরানের কোনো দোষ নাই, নিজ ও উম্মাহার জন্য কাজ করছে। এটার সাথে আমি একমত না। আমি যেটা বলেছি যে আমি ইরানকে সাপোর্ট করি এজন্য যে মাজলুমের পক্ষে, এজন্য যে সে আর কিছু হোক আর না হোক অন্তত মানে ওদের থেকে আমাদের অনেক কাছাকাছি। কিন্তু ইরানের কোনো দোষ নাই এটা বলা এতটা সহজ না। অন্তত এই যুদ্ধে হয়তো নাই যে আমেরিকা এবং ইসরায়েল ইরানের উপরে এসেই তো আক্রমণ করেছে, এটা দোষ নাই, এটা ঠিক, নিজে গিয়েই তো আক্রমণ করেছে। ইরান তো আর তাদের উপর গিয়ে আগে আক্রমণ করে নাই, 100% ঠিক। কিন্তু এর বাইরে যে কাজগুলো করেছে, ধরেন সিরিয়াতে যে কাজগুলো করেছে, ইরাকে যে কাজগুলো করেছে, এগুলোর তো মানে হিসাব নাই, গণনা নাই, অগণিত এই সমস্ত জিনিস। এটার জন্য নির্দোষ বলা যায় না। যতদিন মুসলিম বিশ্ব এক হবে না ততদিন ফিলিস্তিনের স্বাধীনতা আসবে না। দেখেন, এই মুসলিম বিশ্ব এক হওয়া, তারপরে হচ্ছে স্বর্ণ দিয়ে ব্যবসা করা, নতুন করে আবার স্বর্ণ ফিরে আসা, নতুন করে খেলাফত চলে আসা, এই ধরনের যে ফ্যান্টাসিগুলো আছে না, এই ফ্যান্টাসিগুলোর বিরুদ্ধে, এই ফ্যান্টাসিগুলোর বিরুদ্ধে না বলবো, এই ফ্যান্টাসিগুলো নিয়ে মানে
বাস্তবতাটাকে আমি বহুবার সামনে নিয়ে আসার চেষ্টা করেছি। মুসলিম বিশ্ব এক হবে না, এটা আপনি ধরে নেন। মুসলিম বিশ্ব কখনো এক ছিল না এবং কখনো এক হবে না। মুসলিম বিশ্ব হওয়া সম্ভব না, এটা গেল এক। দ্বিতীয় হচ্ছে, ফিলিস্তিনের স্বাধীনতা মুসলিম বিশ্বের এক হওয়ার উপরে নির্ভর করে না। আরবরা এক, কি হয়েছে? মুসলিম বিশ্বের ওআইসি আছে, কি হয়েছে? আরব লীগ আছে, কি হয়েছে? জিসিসি আছে, কি হয়েছে? এক না। মুসলিম বিশ্ব এক হবে না, কিন্তু যেটা হতে হবে সেটা হচ্ছে পাওয়ার হাউস। আপনার মুসলিম বিশ্বের পাওয়ার হাউস তৈরি করতে হবে এবং সেই পাওয়ার হাউসের সিদ্ধান্ত নেয়ার মতো যে লোক, তারা উম্মাহ ভিত্তিক চিন্তা করবে। সেই পাওয়ার হাউস হইতে পারে একটা, দুইটা, তিনটা দেশ, খুব বেশি দরকার নাই। দুইটা দেশ, তিনটা দেশ, একটা দেশও যথেষ্ট, যদি সে পাওয়ার হাউস হয় এবং ওই পাওয়ার হাউসের মাথায় যে থাকবে সে যদি এইভাবে চিন্তা করে। কিন্তু আপনি সবগুলো মুসলিম দেশকে একত্রে নিয়ে আসবেন, তারপরে হচ্ছে একটা মজলিসের শুরা গঠন করবেন, সেই মজলিসের শুরার কোনো নেতা থাকবে না, সবাই সিদ্ধান্ত নেবে, অধিকাংশের সিদ্ধান্ত নিয়ে তারপরে এই সমস্ত জিনিস এখন আর চলে না। এইগুলো বর্তমান যে পরিস্থিতি, অন্তত এরপরে খেলাফত ফিরে আসবে আবার, সেই অটোমান সাম্রাজ্যের খেলাফত বলুন, ইয়া বলুন। আমার কাছে মনে হয় না নতুন ফর্ম আসতে পারে হয়তো বা। এই যে গত 2 বছর ধরে যখন স্বর্ণের দাম খালি বাড়তেই ছিল, তখন এমন একটা ভাইব যে হ্যাঁ, স্বর্ণ মানে হচ্ছে এরকম টাকার মতো খালি ছাপাচ্ছে আর ব্যবহার করতেছে, স্বর্ণ ভিত্তিক ইয়াতে আসতে হবে। আমি এটার বিরুদ্ধে তখনও বলেছিলাম যে দেখেন, এই জিনিসগুলো হচ্ছে যারা পুরোপুরি অর্থনৈতিক সিস্টেমটাই জানে না, যে আসলে অর্থনৈতিক সিস্টেমটা চলে কিভাবে। আমাদের তো সমস্যা তো ওইখানেই। আমাদের আলেম সমাজ, শুধু বাংলাদেশ না, মুসলিম বিশ্বের আলেম সমাজ এখনো পর্যন্ত অর্থনৈতিক সিস্টেমটা কিভাবে চলে এটাই ভালো করে জানে না। তো আমি যেটা ভালো করে জানবো না, আমি সেটার বিরুদ্ধে দাঁড়াবো এবং অল্টারনেটিভ কোনো কিছু দিতে পারে নাই এখনো পর্যন্ত। স্বর্ণ স্বর্ণ স্বর্ণ, সব স্বর্ণ। এখন মানুষ এতদিন পর্যন্ত খালি স্বর্ণ কিনেছে, স্বর্ণের দাম বেড়েছে, এখন স্বর্ণে দশ। ওই যে কয়েকদিন আগে একটা গল্প বলেছিলাম যে এক লোক হচ্ছে তার বাড়ি বিক্রি করে তারপরে স্বর্ণ কিনেছে, স্বর্ণের দাম তো হেভি বাড়বে। তারপরে যখন সে যেই দামে কিনেছে তার থেকে প্রায় 3/2 যখন কমেছে, সে আত্মহত্যা করেছে। কি দরকারে ভাই? ফ্যান্টাসির পিছনে দৌড়ানোর কোনো দরকার নাই। আপনি কালকে বলেছিলেন তুরস্ক চাইলে ইসরায়েলকে 2 ঘন্টার মধ্যে শেষ করে দিতে পারে। আপনার কি মনে হয় কিন্তু ইসরায়েল কি তখন শেষমেশ পরমাণু অস্ত্র ব্যবহার করবে না? আমার মনে হয় ইসরায়েল তখন শেষমেশ পরমাণু অস্ত্র ব্যবহার করবে, কিন্তু এটা নিয়ে যদি হচ্ছে পরিকল্পনা নিয়ে আসি, মানে পরিকল্পনা যদি বলি, এখন এটা তো এরকম না যে হচ্ছে আমি বললাম আর 2 মিনিটে 2 দিনের কি 2 ঘন্টার জন্য হচ্ছে করে ফেললো। এটার যদি আপনি পরিকল্পনা নিয়ে আসেন যে কোনো একটা দেশ চিন্তা করলো যে আমি 2 ঘন্টার মধ্যে ইসরায়েলকে শেষ করব, বা ইসরায়েলের ভিতরে গিয়ে আক্রমণ করার মতো ক্ষমতা আমার আছে, যেটা ইরানের এখন নাই, সেটা হচ্ছে বাস্তবতা। যে তার হচ্ছে বিমানগুলো উড়িয়ে নিয়ে 100টা-150টা বিমান উড়িয়ে নিয়ে ইসরায়েলের উপর আক্রমণ, সে শুরুতে আক্রমণ করবে কোন জায়গায়? অতর্কিত যেরকম আক্রমণ করেছে না ইসরায়েল এবং আমেরিকা 150-200 বিমান নিয়ে ইরানে, অতর্কিতই তো ছিল, কোন প্রস্তুতির আগেই হচ্ছে তার উপরে তার মানে মূল জায়গাগুলোকে ধ্বংস করে দিয়েছে, তাই না? মূল জায়গায় কি আপনার হচ্ছে মানে ইরানের পারমাণবিক অস্ত্রকে, ইরানের পারমাণবিক অস্ত্র হচ্ছে আয়াতুল্লাহ আলী খামেনি, সেই পারমাণবিক অস্ত্র আগেই ধ্বংস করে দিয়েছে। তো এরকম যদি হয় যে আক্রমণ করবে সে অতর্কিত আক্রমণ করে পারমাণবিক অস্ত্র যেই জায়গায় আছে এটা ধ্বংস করে দিবে, পারে না? সে তো এটাই করবে যে ওর যদি ধ্বংস হয়ে যায় ও তো আগে আমাকে টার্গেট করবে ওই জিনিস নিয়ে। যাই হোক, এটা একটা হাইপোথিসিস। এটা একেবারে যে আমি যেভাবে চিন্তা করি সেটাই যে তারা এই মুহূর্তে করছে সেটা। ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করে তাহলে সৌদি আরব আমিরাতও বসে থাকবে, এই চিন্তায় ইসরায়েল আমেরিকা ব্যাকুল হয়ে পড়েছে। দেখেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে এই ভয়ে ইসরায়েল আমেরিকা ব্যাকুল হয়ে পড়ে নাই। ইসরায়েল আমেরিকার ব্যাকুল হয়ে পড়ার কারণ অন্য জায়গায়। ভাই, এইখানে পারমাণবিক অস্ত্র বিষয় না। আমি কতবার বলার চেষ্টা করছি, পারমাণবিক অস্ত্র বিষয় না।
ধরেন কথার কথা ইরানের আজকে পারমাণবিক অস্ত্র আছে, ইসরায়েল ইরান আক্রমণ করবে না তাই মনে হয়? আপনাদের কি এই হিসাব নাই যে পারমাণবিক অস্ত্রওয়ালা দেশে আক্রমণ করে না করে ছোট দেশগুলো? এই জিনিস দেখেন নাই? পারমাণবিক অস্ত্র থাকলে তার কাছে আক্রমণ করে নাই না? সুতরাং বিষয়টা ওইখানে না যে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির, খালি ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায় এটার জন্য, আর কিছু না। যদি আজকে ইরান বলে যে আমি পরমাণু অস্ত্র তৈরি করবো না, শেষ হয়ে গেল সবকিছু। আজকে যদি ইরান তার পরমাণু অস্ত্রের যেই সমস্ত ইকুইপমেন্ট আছে, অর্থাৎ ওই যে ইউরেনিয়াম আছে সমৃদ্ধ করা, সেটাও যদি আমেরিকা ইসরায়েলের হাতেও দিয়ে দেয়, তারপর আপনার মনে হয় যে আগামীকালকে ইরান আক্রমণ করবে না? এগুলো বাহানা, এগুলো একটা বাহানা। যেমন ধরেন তুরস্কের উপর থেকে, তুরস্ক S-400 কেনার কারণে তুরস্ককে F-35 যুদ্ধ বিমান প্রকল্প থেকে বের করে দিল। তুরস্কের কাছে F-35 প্রকল্প যে না, এই দুইটা একত্রে থাকতে পারবে না একটা দেশের কাছে। এখন আজকে যদি তুরস্ক সিদ্ধান্ত নেয় যে আমি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেব, আমেরিকা এবং ইসরায়েলের সামনে বসে ধ্বংস করে দেব, বা আমি রাশিয়ার কাছে ফেরত দিয়ে দেব, তারপরেও আমেরিকা, ইসরায়েল এবং গ্রিস F-35 তুরস্কের কাছে যেন বিক্রি না করা যায় সেটার জন্য কাজ করবে। বিক্রি করা মাত্র টাকা দেওয়া জিনিস যেন, তার টাকা দেওয়া জিনিস সে নিয়ে আসবে, সেটা যেন না নিয়ে আসতে পারে সেটার জন্য এরা কাজ করবে। তাহলে ওইটার সাথে এটার সম্পর্কটা কি? যে তুমি এটা যদি না করো তাহলে এটা আমি তোমাকে, এটা করার কারণে আমি তোমার উপরে এই নিষেধাজ্ঞা দিলাম, ওকে আমি ওইটা করবো না, তাহলে তুমি নিষেধাজ্ঞা তুলে নাও। নিবে না, কারণ ওইগুলো হচ্ছে বাহানা, সুতা। ওইগুলো দিয়ে তারপর হচ্ছে আপনাকে একটা কিছু তো বলতে হবে, তাহলে তুমি এটা করছো এটার জন্য এটা। বিষয়টা ওইখানে না, বিষয়টা হচ্ছে সে তার কন্ট্রোলের বাইরে কাউকে শক্তিশালী হতে দিতে চায় না। এটা হলো বড় জিনিস, সহজ কথা যেটা। এজন্য পারমাণবিক অস্ত্র তৈরি করলেই হচ্ছে সে সুপার পাওয়ার হয়ে গেল, তাকে আর কেউ টাচ করবে না, বিষয়টা এরকম না। ইসরায়েলের পারমাণবিক অস্ত্র আছে, হামাস দেখি প্রত্যেকদিন দেখি ইসরায়েলের উপর আক্রমণ করে, হিজবুল্লাহ প্রত্যেকদিন ইসরায়েলের উপর আক্রমণ করে, কই করে না? ইসরায়েলের পারমাণবিক অস্ত্র আছে, ইরান ইসরায়েলের উপর আক্রমণ করছে, কই পারমাণবিক অস্ত্র ফালাইতে পারছে? এখন দেখি চুপ হয়ে গেছে ইসরায়েল, কই ইরানের উপরে তো আক্রমণ করে না। রাশিয়া পারমাণবিক অস্ত্রের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র, ইউক্রেন রাশিয়ার উপরে আক্রমণ করতে করতে রাশিয়ার পুরো হচ্ছে রিফাইনারি সিস্টেম ধ্বংস করে দিয়েছে, কই পারমাণবিক অস্ত্র নিয়ে এসে কি করতেছে? আক্রমণ ঠেকাইতে পারছে? রাখলাম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী।